অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয়, করে ফেলে বুঝেছি সময় যদিও অনন্ত, তবু প্রেম সে অনন্ত নিয়ে নয়। এক অতৃপ্ত বেদনা বোধে আচ্ছন্ন থাকতেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। তাঁর কবিতায় যেমন আছে বাংলার রূপ প্রকৃতি, প্রাচীন ইতিহাস ঐতিহ্যের গন্ধ, তেমনি আছে মৃত্যু চেতনা, পরাবাস্তবতা, নিঃসঙ্গ বিষণ্ণতা, বিপন্ন মানবতা এবং প্রেম। জীবনানন্দ দাশ 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশ ছিলেন শিক্ষক, মা কবি সুকুমারী দেবী, যার লেখা বিখ্যাত কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জীবনানন্দের প্রেমের কবিতাতেও ইতিহাস চেতনার প্রকাশ ঘটেছে বারবার। বনলতা সেন কবিতায় হাজার বছর ধরে পৃথিবীর পথে হাঁটার প্রতীকে সেই চেতনাই উদ্ভাসিত। সংবেদনশীল মন দিয়ে কবি নির্মাণ করেছেন এক অনন্য প্রতিমা। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সোফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। একাকিত্ব ও নিঃসঙ্গতা জীবনানন্দের সহজাত। তার প্রেমের কবিতায় আছে এক অজানা বেদনার করুণ সুর। এই বেদনা নিছক বিরহের নয়, প্রেমের আবেগে ভেসে যান ঠিকই, তবু এক অপূর্ণতা ছুটিয়ে নিয়ে বেড়ায় জীবনানন্দকে। এমন সময় কবির সমস্ত অস্থিরতা থমকে দাঁড়ায় শোভনার কাছে। কাকাতো বোন শোভনার প্রেমে পড়লেন কবি। 1927 সালে কলকাতার 90/2 এ হ্যারিসন রোড থেকে প্রকাশিত হয় জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। শোভনাকেই উৎসর্গ করেছিলেন তিনি। কোনো জীবনানন্দ গবেষকের মতে এই শোভনাই ছিলেন বনলতা সেন। ডিব্রু নদীর ধারে বলে শহরটির নাম ডিব্রুগড়। 1929 সালে ডিব্রুগড়ে ক্লাস 9-এর ছাত্রী শোভনা। বেকার জীবনানন্দ চাকরি খোঁজার বাহানায় শোভনাদের বাড়ি যান। কবি দরজা বন্ধ করে শোভনাকে কবিতা শোনান। শোভনার মা, জীবনানন্দের কাকিমা সরজুবালা এটা ভালো চোখে দেখেন না। শোভনার বাবা অতুলানন্দ দাস পেশায় ফরেস্টার। সবাই মিলে একবার শিকারে গেলেন, তবে জীবনানন্দ আইএফএস লেখাপড়া এবং শোভনার শরীর খারাপের বাহানায় শিকারে না গিয়ে থেকে গেলেন বাড়িতে। দুজনে জড়িয়ে পড়লেন প্রেমে। কবি শোভনার জন্য লেখেন, এই তো সেদিন ডিব্রু নদীর পাড়ে আমরা ঘুরেছিলাম, মনে হয় যেন হাজার বছরেরও পারে চলে গিয়েছো তুমি, শুধু অন্ধকারে বাবলা ফুলের গন্ধ যখন পাই। কবি ভালোবেসে গেছেন শোভনাকে। সমাজে লোকলজ্জার ভয়ে মুখ ফুটে কোনোদিন কিছু বলা হয়ে ওঠেনি। জীবনানন্দ তখন দিল্লির রামযশ কলেজের অধ্যাপক। জীবনানন্দ বিয়ের জন্য একাই গেলেন পাত্রী দেখতে। পাত্রী লাবণ্য গুপ্ত। অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন লাবণ্য। জীবনানন্দ পাত্রী দেখলেন অন্যভাবে। লাবণ্যকে প্রশ্ন করলেন তিনটি। আপনার নাম কি? আইএতে কি কি সাবজেক্ট ছিল আপনার? কোন সাবজেক্টটি আপনার সবচেয়ে বেশি পছন্দ? বিয়ের তারিখ ঠিক হয়ে গেল 26 বৈশাখ 1337 বঙ্গাব্দ। বিয়ে হয়ে গেল জীবনানন্দ ও লাবণ্যর। প্রেমিকা শোভনা এসেছিলেন জীবনানন্দের বিয়েতে। শোভনা হাসি মুখে ঘুরে বেড়ান বিয়ে বাড়ি। শোভনাকে না পাবার কষ্ট হয়তো মুখ ফুটে কাউকে বলতে পারেননি কবি, শুধু লিখে গেছেন। বিয়ের পর জীবনানন্দের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। রামযশ কলেজের চাকরি নেই, টিউশনই একমাত্র ভরসা। এরই মাঝে জন্ম হয় কন্যা মঞ্জুশ্রীর। বছর তিনেকের পর জন্ম হয় ছেলে সমরানন্দর। এরই মাঝে বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যাপনার চাকরি পান জীবনানন্দ। সংসারে আসে আর্থিক সচ্ছলতা। লাবণ্য দাস ভর্তি হন বিএ ক্লাসে, পাশও করেন। এক যুগ প্রায় সুখে কাটল বরিশালে, কিন্তু কলকাতা যাবার জন্য উদ্গ্রীব জীবনানন্দ। কলকাতায় গিয়ে উৎভ্রান্তের মতো কাটল। অবশেষে চাকরি পেলেন খড়গপুর কলেজে। লাবণ্যর অসুস্থতার কারণে ভেস্তে গেল সব। আবার বেকার হলেন জীবনানন্দ। জীবনানন্দ লাবণ্যের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ভগ্ন হৃদয় নিয়ে একটু প্রশান্তির খোঁজে শোভনার কাছে বারবার ছুটে গেছেন জীবনানন্দ। শোভনার প্রশ্রয় না পেয়ে শূন্য হৃদয়ে ফিরেছেন কবি। শোভনার প্রতি জীবনানন্দের আকর্ষণ, তাকে না পাওয়ার বেদনা, এই রকম বাস্তবতায় তিনি ডায়েরিতে তীব্র হতাশার প্রকাশ করেছেন। জীবনানন্দ তার ব্যক্তিগত ডায়েরিতে শোভনাকে সাংকেতিকভাবে ওয়াই বা বেবি, আবার কখনো শোভনাকে হেরোদিয়াসের কন্যারূপে উল্লেখ করেছেন। একটা সময় প্রায় প্রতিদিন বিকেলে দেশপ্রিয় পার্কের বাড়ি থেকে হেঁটে যেতেন বালিগঞ্জ রেল স্টেশনে। সূর্যাস্ত দেখতে দেখতে হেঁটে ফিরতেন ট্রাম লাইন ধরে। একদিন এভাবেই হেঁটে আসার সময় ধাক্কা খেলেন ট্রামে। 1954 সালের 12 অক্টোবর চিরদিনের মতো বিদায় নিলেন। রেখে গেলেন তার কালজয়ী সৃষ্টি সম্ভার।